কাটা পড়ে যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবে। আমার ওটি কে কে আছেন? মালেক প্রধান, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, হাই। একটু সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? ওকে। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার আছে। ওকে, আমরা শুরু করব। ওকে, আমরা পূর্ব প্রস্তুতি অনুযায়ী আজকে আমরা যেটা আলোচনার বিষয় আমি আগেই লিখে দিয়েছিলাম। আশা করি তোমরা এই ব্যাপারগুলো সাথে এর আগেও পরিচিত হয়েছো, কিন্তু একটু ভালোভাবে দেখিয়ে দেয় আর কি, তাছাড়া কিছুই নাই। তো আমরা দেখব যে আমাদের কোথায় কোথায় আসলে ভুল করি। আমরা এখনই শুরু করব। আর দু একজন আসলে এটা রেখে দিই যাতে আমার তোমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে, তো কেমন আছো বলো, তোমরা কেমন আছো? হ্যাঁ, সবাই ওই তো অনেকগুলো চলে আসছো, 41 জন চলে আসছো, ভেরি গুড। আমরা এখনই শুরু করব। আমাদের প্রথম আমরা যেটা বলেছিলাম যে অনুচ্ছেদ, আজকে অনেকগুলো জিনিস করে আলোচনা করব বলেছিলাম। অনুচ্ছেদ করব, পার্সোনাল লেটার, তারপরে অ্যাপ্লিকেশন, এই ফর্মগুলো আমরা দেখব যদি সময় থাকে। এর সাথে সাথে আমরা একদিন আলোচনা করেইছিলাম যে আমরা রচনাটা কিভাবে লিখব। এর সাথে সাথে আমরা একটু সব কিছু দেখিয়ে দিব, কারণ তোমাদের ভালো মার্কস অর্থাৎ পূর্ণাঙ্গ মার্কস পেতে হলে কিছু নিয়ম কানুন তোমাদের মানতেই হবে। এই নিয়ম কানুন যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে অবশ্যই পরিপূর্ণ মার্কস পাবে, অর্থাৎ ফুল মার্কস পাবে। তো আমাদের করণীয় হচ্ছে কিভাবে আমরা ফুল মার্কস পেতে পারি। সেই লক্ষ্যে আমাদের নির্মিতি অংশের কিছু বিষয় আছে। এর আগে সারমর্ম সারাংশ করিয়েছিলাম। আজকে আমরা সারমর্ম সারাংশ করাবো না, আজকে নতুন একটা আইটেম আমরা নেব, যেটা অনুচ্ছেদ। মজার ব্যাপার হচ্ছে এই অনুচ্ছেদটা কিন্তু তোমাদের আবার 8-এ পাবে না, এটা আবার 9-10-এ পাবে। 9-10-এ যখন যাবে তখন আবার অনুচ্ছেদটা পাবে। তো তাই বলে এটাকে জোর দেওয়া যাবে না, এটা একটা এক্সট্রা আর্ট বলা যায়, যে এটা তুমি করলে তুমি নিজেই অনুচ্ছেদ লিখতে পারবে। তো অনেকটা প্যারাগ্রাফের মতোই বলতে পারো। তাহলে আমরা অনুচ্ছেদ দিয়ে শুরু করি, তার পরবর্তীতে অনুচ্ছেদে খুব কম সময় লাগবে, এর পরবর্তীতে আমরা চলে যাব পত্র। তো ঠিক আছে, অনুচ্ছেদ আমরা এখানে লিখি অনুচ্ছেদ। তোমাদের খুব বেশি ধ্যান নেই অনুচ্ছেদ। হ্যাঁ, এই অনুচ্ছেদ করতে হলে আমরা দুটো জিনিস জানবো, অনুচ্ছেদ এবং আমরা অনেকেই তালগোল পাকিয়ে ফেলি অনুচ্ছেদ আর রচনা অথবা ভাব সম্প্রসারণ। তো দেখো, এই কয়েকটা জিনিস কয়েক রকমের। যেমন হচ্ছে আমরা দেখি যে সারমর্ম এবং সারাংশ হচ্ছে জিস্ট তুলে দেয়া, মূল বক্তব্য তুলে দেয়া। ভাব সম্প্রসারণ, ভাবকে সম্প্রসারণ করে দেয়া।
সেখানে অনেক কিছু ব্যবহার করা হয়, সেখানে পয়েন্টের ব্যবহার আছে, অর্থাৎ প্যারার ব্যবহার আছে, সেখানে পার্সনের ব্যবহার আছে, উদাহরণ দেওয়া যেতে পারে। এখন চলে আসো নতুন জিনিস হচ্ছে অনুচ্ছেদ। আমরা বইয়ে পড়ে পড়ে যা হয় সাই লিখি এবং বলা যায় যে আমরা ভালো নাম্বার পাই। তো ভালো নাম্বার না পাওয়ার পিছনে আসলে আমাদের কারণটা কোথায়, আমরা কোথায় ভুল করছি। তো ভুলগুলো দেখি আমরা আসলে ভুলগুলো খুঁজে পাই কিনা, যে আমরা কোন কোন জায়গাগুলো আমাদের ভুল হচ্ছে সেই জায়গাগুলো আমরা বের করব। তো অনুচ্ছেদ লিখতে হলে আমরা দুটো অংশ লিখব। একদিকে আমরা এদিকে রচনা লিখব, তোমরা লিখে নাও। এদিকে আমরা লিখলাম রচনা বা প্রবন্ধ। ঠিক আছে, আমাদের পাশাপাশি করলে ভালো হবে। আর এদিকে লিখবো অনুচ্ছেদ, অর্থাৎ অনুচ্ছেদে কি কি থাকবে আর রচনায় কি কি থাকবে, এই দুটো পার্থক্য যদি আমরা করি তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো। ঠিক আছে, এখন প্রথমে অংশ দেখো অবকাঠামো। তাহলে কি এর বললাম যে অনুচ্ছেদের অবকাঠামো কি হবে, প্রবন্ধের অবকাঠামো বা রচনার অবকাঠামো কেমন হবে। এক নাম্বার প্রথমে মনে রাখবে, এক নাম্বার অনুচ্ছেদে মাত্র একটি অনুচ্ছেদ হবে। অর্থাৎ আমরা প্রথম লিখলাম অনুচ্ছেদে মাত্র একটি প্যারা হবে। এটা সর্বপ্রথমেই তোমরা মনে রাখবে, একটা প্যারা দিয়ে লিখবে। ঠিক আছে, এক নাম্বার গেল। দুইয়ে দেখো, দুইয়ে যে অংশটা করবা সেই অংশটা হচ্ছে আমরা যে মূল ভাবের, এটা কি ভাবের পুনরাবৃত্তি করা যাবে না। ঠিক আছে, 2 নাম্বার। 3 নাম্বার আমরা কি করব, 3 নাম্বারে যেটা মনে রাখবে, এটা সাধারণত তোমাদের বলে রাখি, এটা 150 থেকে 200 শব্দ লিখতে পারবে, অথবা সেটা যদি না লেখো তাহলে তোমরা এখানে অনধিক এই 25 থেকে 30 বাক্য তোমাদের জন্য প্রযোজ্য। 25 থেকে 30 বাক্য লিখবে। ওকে, এরপরে যে অংশটা করাবো সেটা হচ্ছে দেখো, কোনো পয়েন্ট হবে না, কোনো রকম কোনো পয়েন্ট হবে না। ঠিক আছে, এরপর দেখো টাইটেল, লাল কালিতে লিখছি। টাইটেল কি জিনিস, টাইটেল লিখতে হবে। টাইটেল কি জিনিস, উপরে হেডিংটা, অর্থাৎ অনুচ্ছেদ লেখার পরে তুমি কোন টাইটেলে লিখবে, কোন অনুচ্ছেদ লিখবে, সেই অনুচ্ছেদটার নাম লিখতে হয়, এটাকে টাইটেল বলা হয়। রচনা অনুচ্ছেদের টাইটেল মাস্ট। আসলে অনেক কিছুতেই টাইটেল মাস্ট, কিন্তু রচনা এবং অনুচ্ছেদ টাইটেল না হলে এটা কিছুই বোঝা যায় না। সুতরাং টাইটেলটা অবশ্যই দিবে। তাহলে টাইটেল লিখতে হবে। আর সবশেষে আমরা দেখি, এখানে দেখো বিষয়বস্তু, এখানে দেখো বিষয়বস্তুর উপর গুরুত্ব দিতে হবে। তারপরে সূচনা উপসংহার হবে না, লাস্ট লাইন সূচনা বা উপসংহার হবে না। ঠিক আছে, আমরা কয়টা পয়েন্ট পেলাম? পয়েন্টগুলো হচ্ছে দেখো, অনুচ্ছেদে মাত্র একটি প্যারা হবে, এটা খুবই ভাইটাল জিনিস। একটার বেশি প্যারা দিলেই কেটে দিবে, একদম আর কিচ্ছু দেখবে না। একটার অধিক প্যারা দেবা মানেই কেটে দিয়ে 0 পেয়ে যাবা, আর তোমাকে নাম্বার দিবেই না, যতই তুমি জোরাজুরি করো। এই জায়গাটা তোমাদের খুব বিশেষভাবে খেয়াল রাখতে হবে। 2 নাম্বার কি বলেছি, 2 নাম্বার প্যারাতে আমরা বললাম, তাহলে আমরা আজ থেকে একটা প্যারা দিব। 2 নম্বরে বলেছি ভাবের পুনরাবৃত্তি করা যাবে না। ভাবের একই কথা বারবার একই ঘুরিয়ে পিছিয়ে বললে সেটা কোনো ভালো অনুচ্ছেদ হবে না, সেটা
কি হবে, সেটা বাতিল হয়ে যাবে এবং সেটাই কোনো মার্কস পাবে না। 3 নম্বরে বলেছি 150 থেকে 200। সাধারণত অনুচ্ছেদে ইংরেজি তোমরা যেটা প্যারাগ্রাফ লেখো এর কাছাকাছি, তো প্যারাগ্রাফ কিন্তু আমরা ইংরেজি একটু কম লিখতে হয়, ইংরেজি কম লিখতে হয়, 150 বলেই দেয়, 150 হায়ার ক্লাসই বলে দেয় 150 ওয়ার্ড অনলি। কিন্তু বাংলা একটু বেশি হয়, কারণ যে থাকে, কিন্তু থাকে, অনেক ও থাকে, এই জাতীয় বিভক্তি থাকে, তো সব মিলিয়ে বাংলায় 150 থেকে 200 ওয়ার্ড লিখলে খুব স্ট্যান্ডার্ড মানের একটা অনুচ্ছেদ হয়। এরপর আমি বলেছি কেউ যদি এরকম মনে না করো, তাহলে সাধারণত 25 থেকে 30 বাক্য হলে ক্লাস 6 স্ট্যান্ডার্ড খুব ভালো অনুচ্ছেদ লেখা যায়। 25 থেকে 30 বাক্য। অনেকেই বলতে চাইলো স্যার পৃষ্ঠার ব্যাপারে আমার কোনো, তোমার নিজের হাতের লেখা কারো সুন্দর মানে ছোট হতে পারে, কারো হাতের লেখা বড় হতে পারে, সুতরাং পৃষ্ঠা গুণে কেউ কোনো উত্তর করবে না, এটা সম্পূর্ণরূপে নিষেধ করলাম। পৃষ্ঠা গুণে নয়, কোনো রকম পৃষ্ঠা গুণে হবে না, এটা সাধারণত বাক্য গুণে দিতে পারো। বাক্যই যে গুনতে হবে এইটাই যে এক্স্যাক্টলি হবে তাও কিন্তু নাই, বেশি কম হতে পারে, সমস্যা নাই। আমি তোমার 150 থেকে 200 বলেছি, তো 150 থেকে আবার তুমি 300 করলে কিন্তু সেটা হবে না। 150 থেকে 300 করে ফেললে মার্কস ভালো পাবে না। আবার তুমি ধরো 70-80 ওয়ার্ডে করে ফেললে সেটাও মার্কস হবে না। তোমার মিনিমাম 150 থেকে 200-র মধ্যে রাখা ভালো। আর 25 থেকে 30 বাক্য আমি বললাম এই জন্যই, বাংলা 25 থেকে 30 বাক্য দিলে এইরকমই শব্দগুলো চলে আসে। এরপরে দেখো কোনো পয়েন্ট হবে না, টাইটেল লিখতে হবে। তারপরে আমি বলেছি বিষয়বস্তুর উপর গুরুত্ব দিতে হবে, আর সূচনা উপসংহার কোনো রকম হবে না, ঠিক আছে। এখন রচনা, অনেকেই মনে করে যে স্যার রচনাটা ছোট করে লিখলেই তো অনুচ্ছেদ হয়ে যায়, তাহলে এই অনুযায়ী কিন্তু তোমরা 6, 7, 8 বা অনেক বাচ্চা আমাকে বলেছে যে ক্লাস 10 এর বাচ্চাও আমাকে ফোন করে বলে স্যার অনুচ্ছেদটা তো আসলে আমরা কি করে লিখব। তো কেউ কেউ বলে যে স্যার অনুচ্ছেদটা আমরা রচনাটা ছোট করে দিই। হ্যাঁ, অনেকেই বলে স্যার রচনাটা ছোট করে লিখি না, এটা কিন্তু কখনোই হবে না। রচনা ছোট, রচনা কি জিনিস? রচনা হচ্ছে একটা জিনিসের আদ্যপান্ত। ধরো একটা গাছের কথা বললাম, একটা গাছে কি হয়, ফুল হয়, ফল হয়, পাতা হয়, তার বাকল হয়, তার শিকড় বাকড় সব কিছু এবং তার উপকার কি সব কিছু জানানো হচ্ছে রচনার কাজ। আর অনুচ্ছেদের কাজ আসলে তা নাই। অনুচ্ছেদের কাজ হচ্ছে এই গাছের যে কোনো একটা জিনিসকে নিয়ে, অর্থাৎ গাছ আমাদের কি কি করে, গাছ কি থেকে পাওয়া যায়, খুব সহজ সংক্ষিপ্ত কথায় বর্ণনা করতে হয়, অর্থাৎ হেড বর্ণনা করতে হয়। একটা মানুষকে বর্ণনা করতে হলে মাথা বর্ণনা করতে হয়, সেটা হচ্ছে অনুচ্ছেদ। তাহলে আমরা রচনার কিছু পয়েন্ট এখানে লিখি, তাহলে বুঝবে অনুচ্ছেদে মাত্র একটি প্যারা, আর এখানে দেখো একাধিক প্যারা। রচনায় কি হবে, একাধিক প্যারা, একাধিক প্যারা করবে রচনা। 2 নাম্বার কি বলেছি, ভাবের পুনরাবৃত্তি। এটাও ভাবের পুনরাবৃত্তি হবে না, তো বহুবিধ ভাবের সমন্বয়। তাহলে কি হবে, বহুবিধ ভাবের সমন্বয় থাকতে হবে। তারপরে কি বলেছি, এটা আমাদের রচনায় সাধারণত ওয়ার্ড নাই, এটা আমরা ওয়ার্ড 1000 ওয়ার্ড হলে ভালো হয়। আমরা সাধারণত রচনায় তোমাদের জন্য 800 থেকে 1000 স্ট্যান্ডার্ড হতে পারে, তাহলে আমরা এখানে লিখলাম। তোমরা যদি পারো, না পারলে এটা কিন্তু বাধ্যতামূলক নয়, এটা 700 থেকে 900 শব্দ, 900 শব্দ লিখলে ভালো হয়। এরপর দেখো তোমরা এখানে আমি বলেছি কোনো পয়েন্ট হবে না, আর এই জায়গায় বললাম কি বললাম, দেখো 10টা থেকে 12টা পয়েন্ট, 10টা থেকে 12টা পয়েন্ট করবে। একটা ভালো রচনার জন্য 10টা থেকে 12টা পয়েন্ট করতে পারে, এবং সেই পয়েন্টের মধ্যে কবিতার লাইন লিখতে পারো। হ্যাঁ, সেখানে কিন্তু কবিতার লাইন লিখতে পারো। এখানে দেখো টাইটেল লিখতে হবে অবশ্যই, এই নাম্বারটা টাইটেল লিখতেই হবে। আমি এটা লাল কালিতে লিখতে হবে, এটা দুটোই মিলে যাচ্ছে। কি বললাম, টাইটেল লিখতে হবে, লিখতেই হবে, ঠিক আছে। আমি কিন্তু জোর দিয়ে দিলাম। এরপর বিষয়বস্তুর গুরুত্ব দিতে হবে। এখানে শুধু বিষয়বস্তু নাই, এখানে সকল বিষয় গুরুত্ব পাবে, যা যা আছে সব বিষয় গুরুত্ব পাবে, ঠিক আছে। এরপরে সূচনা উপসংহার অবশ্যই লিখতে হবে। আমি এখানে বললাম সূচনা উপসংহার লিখতেই হবে। হ্যাঁ, ভালো নাম্বারের জন্য লিখতেই হবে, ঠিক আছে।
এখন দেখো এছাড়া রচনা এক্সট্রা যেগুলো পয়েন্ট, সেগুলো এক্সট্রা পয়েন্টগুলো দেখো কি কি হতে পারে। অতিরিক্ত রচনায় অতিরিক্ত যে যে অংশ সংযোজন করবে সেটা হচ্ছে কবিতার লাইন, তারপরে তোমার উদাহরণ, তারপরে মেরিটস ডিমেরিটস অর্থাৎ গুরুত্ব, প্রয়োজনীয়তা, তারপরে ইত্যাদি ইত্যাদি। দেখো একটা রচনা লিখতে গেলে অনেক অধ্যবসায় হতে হয়, অনেক কিছু করতে হয় একটা রচনা লেখার জন্য। আর তোমার অনুচ্ছেদ লিখতে হলে এত কিছু আমাদের লাগে না। তাহলে মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা বলো? কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে এখনই বলবে। আমরা এখনই আচ্ছা জি 1 থেকে 127 নাম্বার রোল বলছি। আচ্ছা ঠিক আছে, সরি স্যার, কি জন্য সরি বলেছো আমি ঠিক জানি না অবশ্যই। আচ্ছা অনেকেই ইয়ে করেছো, তোমাদের উপস্থিতিগুলো কিন্তু আজ থেকে আমরা কাউন্ট করব। সুতরাং তোমাদের বন্ধুরা যারা অনুপস্থিত আছে, রোল নাম্বার কেউ কারে রোল নাম্বারটা দিবে না, এখানে উপস্থিত থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তবে হ্যাঁ, তোমার যদি সত্যিই ভালো না লাগে সেটা আলাদা ব্যাপার, বলতে পারো, ঠিক আছে? আর ভালো লাগার কথা, কারণ আমি সবসময় তোমাদের কিন্তু নতুন নতুন জিনিস শেখাই, আমি কোনো একই জিনিস বারবার শেখাচ্ছি না। সুতরাং তোমাদের অবশ্যই ভালো লাগার কথা। সুতরাং তোমরা উপস্থিতিটা, আমি নো স্যার কী জন্য বললে ফারজানা? নো স্যার কি নো স্যার, কোনো সমস্যা না, ভেরি গুড। আচ্ছা তাহলে আমাদের অনুচ্ছেদ তোমাদের কি করতে হবে? 5-এ 5 পেতে হবে। তোমাদের আছে 5-এ 5, কিন্তু যখন 9 উঠবা তখন এটা 10 হয়ে যাবে, 10-এ 10 পেতে হবে। আমি যে লিখে দিয়েছি, হয়তো বোর্ডে তুমি 1 নাম্বার কম দিতে পারে না, স্কুলে তোমার 1 নাম্বার কম দিতে পারে, কিন্তু বোর্ডে ফুল নাম্বার পাবে। আর স্কুলে তুমি যে পরীক্ষাগুলো দিচ্ছ এটা সাধারণত যদি নিখুঁত হয় তাহলে ফুল নাম্বার পাবে। অনেক দেখো যে ভুলটা করো তোমরা, অনুচ্ছেদে একাধিক প্যারা, এইটা খুব মারাত্মক জিনিস। তাহলে এর মধ্যে সবচেয়ে ভয়ানক জিনিস কি? সবচেয়ে ভয়ানক জিনিস দেখো, এটাকে অনুসরণ করতেই হবে। আমরা এটাকে ভুলে যাই, এই অংশটা মনে রাখতেই হবে। সবচেয়ে ভয়ানক জিনিস আমরা ভুল করি কোনটা? অনুচ্ছেদে একাধিক প্যারা দিয়ে ফেলি। যখনই একাধিক প্যারা দিয়ে ফেলি, কেউ তোমার অনুচ্ছেদটা পড়বে না, যত সুন্দর তুমি লেখো না কেন। মনে থাকবে তো? এবং আজকে ক্লাস 6-এ পড়ো তুমি, 6 থেকে অনওয়ার্ড যত জীবন তুমি অনুচ্ছেদ পড়বে, আমার কথাটা মাথার মধ্যে দিবে। স্যার কি বলেছিল? অনুচ্ছেদে প্যারা দেওয়া মানে তোমার ওটা পড়বে না, এবং তুমি বড় বড় দুটো জিরো পাবে, তখন কিন্তু কোনো কমপ্লেন করতে পারবে না। সুতরাং বি কেয়ারফুল, তোমরা অবশ্যই এই অংশগুলো বিশেষ করে নজর দিবে। তোমাদের অনেক বন্ধুরা, অনেক ক্লাসমেটরা আসে নাই, তাদের পারলে তোমরা একটু ট্যাগ করে দাও, হ্যাঁ, যে আসুক, ক্লাসটা দেখুক। ক্লিয়ার? এখন আমি মূল পর্বে চলে যাব। এখন দেখো, তারপরেও এখন যদি কোনো প্রশ্ন থাকে বলো। অনুচ্ছেদ তাহলে আমরা পড়লাম, আমাদের একসাথে দুটো জিনিস হয়ে গেল। এর আগে কিন্তু আমি তোমাদের রচনাটা শিখিয়েছিলাম, তাই না? তারপরে এই রচনাগুলো এক্সট্রা। একটা জিনিস রচনার ক্ষেত্রে, অনুচ্ছেদের ক্ষেত্রে আর একটা জিনিস দেখো, এই জিনিসটা খুব নজর দিবে। এখন তো সময় আছে, তো সময় থাকলে তোমরা যেটা করো সেটা হচ্ছে একটু সুন্দর করে নোট করো, 2-3টে বই দেখে নোট করো, কারো হেল্প নিয়ে নোট করো। কারণ তুমি বইয়ের যে অংশটা লিখছো এটা কিন্তু সবাই লিখছে। তোমরা 300 স্টুডেন্ট আছো মোর, তো 300 মোর স্টুডেন্ট সবাই বই দেখে পড়লা, তো অ্যাভারেজ মার্কস পাবে। এই জায়গায় কিন্তু খুব আহামারি ভালো মার্কস পাবে না। তাহলে সেক্ষেত্রে কি, তুমি 2-3টে জিনিস একটু নেট দেখতে পারো, একটু এদিক ওদিক দেখে তোমরা সুন্দর করে নোট করে ফেলো। নোট করলে দেখবা এটা খুব চমৎকার একটা অনুচ্ছেদ হবে। ক্লিয়ার? এই তোমরা উপরে উঠলে আমি নোট করে দিব, আমরা অনেক নোট দিই। তো আমার ইচ্ছা যে তোমরা নিজেরা নোট করো, ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করবে, আরেকটা জিনিস এই রচনার ক্ষেত্রে খেয়াল করবে, রচনাও কিন্তু তাই। রচনা তোমরা যদি নোট একেবারেই না করতে পারো, একদম স্টার্টিং যেটাকে সূচনা বলা হয়, সূচনা এবং ফিনিশিং যেটাকে উপসংহার বলা হয়, এই দুটো নোট করবে। যদি একেবারেই সময় না পাও তাহলে সেক্ষেত্রে এই দুটো নোট করবে। একেবারেই যদি মনে হয় যে তোমার কোনো স্কোপ নাই, কোনো ওয়ে নাই নোট করার, সেক্ষেত্রে সূচনাটা এবং উপসংহারটা নোট করবে। তাহলে দেখবে খুব ভালো একটা নাম্বার পাবে। সেখানে 15-এর মধ্যে, 10-এর মধ্যে, সাধারণত তোমাদের 10, উপরে গেলে 15, আরও একটু উপরে গেলে 20। আবার অনার্স মাস্টার্সেও একটা রচনা লিখতে হয়, সেখানে 40 মার্কস, ঠিক আছে? তো
তো সেখানে হয়তো এত বেশি দিবে না, কিন্তু তোমাদের নিজ ক্লাস থেকে এটা ফুল মার্কস পাওয়া যায়। বিশেষ করে তুমি 10-10 পেতে পারো। তারপরে তুমি যদি 12টা পয়েন্ট সুন্দর করে লিখতে পারো এবং পয়েন্টের মধ্যে যদি ভালো ভালো তুমি বক্তব্য লিখতে পারো, তাহলে কিন্তু তুমি ভালো নাম্বার একটা পাবে, অর্থাৎ ফুল নাম্বারই পাবে। আর উপরে গেলে হয়তো 1 নাম্বার হাফ নাম্বার কমাই দিতে পারে, সেটা এক্সামিনের উপর ডিপেন্ড করে, এটা তার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, তার মেজাজের উপর ডিপেন্ড করে। তো সবার মধ্যে বলে দিই, হাতের লেখাটা কিন্তু মাস্ট। তোমাদের হাতের লেখাটা বাবা একটু এখন থেকে অভ্যাস করো, দেখবা অনেক ভালো নাম্বার পাবে তোমরা। ওকে, তো ঠিক আছে, আমরা রিপিট করব না, আমরা নেক্সট ইয়াতে চলে যাব। আরেকবার বলে দিই, তোমাদের অনুচ্ছেদ বাধ্যতামূলক, প্রশ্ন করতেই হবে। তো প্রশ্ন আসবেই এবং তোমাদের লিখতেই হবে। প্রথম পরামর্শ হচ্ছে, আমি তোমাদের বলেছি পারলে একটু নোট করবে। দ্বিতীয় পরামর্শ হচ্ছে অনুচ্ছেদে কোনো রকমই তোমরা প্যারা দিবে না। তৃতীয় বললাম ভাবের পুনরাবৃত্তি করবে না, অর্থাৎ একই কথা একই শব্দ বারবার লিখবে না। তারপর বললাম 150 থেকে 200 ওয়ার্ড, এটা তোমার পরীক্ষার হবে, আর গুনতে বসো না। পরীক্ষার হলে আবার যেন গুনে গুনে এটা সময় নষ্ট করো না। হ্যাঁ, তুমি মোটামুটি বুঝতে পারবে যে কি লিখলা। এরপরে কোনো পয়েন্ট হবে না, টাইটেল লিখতেই হবে। টাইটেল না লিখলে 1 নাম্বার কম। সাধারণত আমরা টিচারদের বলে দিই, 5 নাম্বারের জন্য যদি কেউ টাইটেল না লেখে 1 নাম্বার কম। যদি 10 নাম্বার হয় টাইটেল না লিখলে 2 নাম্বার কম। যদি 20 নাম্বার হয় টাইটেল না লিখলে 2 নাম্বার কম। তাহলে 2 নাম্বার বাদ দিয়েই তুমি নাম্বার পাবে, এরপরে যা পাও। সুতরাং টাইটেল মাস্ট। এরপর বিষয়বস্তুর গুরুত্ব, সূচনা, উপসংহার হবে না, হবে না, হবে না। এখানে ওই উপযুক্ত আলোচনা থেকে সব শেষে কিচ্ছু লেখার দরকার নেই, প্লেন শেষ করে ফেলবো। আর রচনা একটু বলে দিই, রচনা নিয়ে এর আগেও কথা হয়েছে। একাধিক প্যারা হবে রচনায়, কিন্তু অনেকগুলো প্যারা হয়, বহুবিধ ভাবের সমন্বয়, অনেকগুলো ভাব একের পর এক লিখতে হয়, একের পর এক বলতে হয়। 700 থেকে 900 বাক্য তোমাদের জন্য মোট দেন না। 10টা থেকে 12টা পয়েন্ট করবে। আমি 10টা থেকে 12টা বলেছি, সূচনা নিয়ে 12টা করবে। টাইটেল লিখতেই হবে। রচনায় টাইটেল না লিখলে কিন্তু নরমালি 2 মার্কস কাটা যাবে, 2 মার্কস পাবে না তুমি টাইটেল না লিখলে। সকল বিষয়বস্তুর গুরুত্ব দিতে হবে। তুমি রচনার মধ্যে যে সমস্ত বিষয়গুলো থাকে, সব বিষয়গুলোই সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং এই জায়গায় একটু খেয়াল করবা, ডিমেরিটস এবং মেরিটস দুটো দিতে হয়। একটা রচনার উপকার এবং অনুপকার দুটো জিনিস দিলে খুব ভালো হয়। সূচনা উপসংহারের কথা বলেছি। আর এক্সট্রা কি অতিরিক্ত কবিতার লাইন দিই। কবিতার লাইনটা দিলে খুব অল্প কথায়, কিন্তু কবিতার লাইন দিলে তুমি ভালো নাম্বার পেতে পারো। হ্যাঁ, কবিতার লাইন জুড়ে দিবা, ছোট ছোট লাইন, অথবা উক্তি দিতে পারো, বিখ্যাত মানুষের উক্তি, বিখ্যাত মনীষীর উক্তি। তো উক্তি দেওয়ার সময় খেয়াল করবে, একই প্যারায় উক্তি এবং কবিতার লাইন দিও না, এটা ঠিক সমন্বয় করে দিতে হবে। কিন্তু তুমি হঠাৎ করে একটা মানে সমন্বয়হীনতার বোধে তুমি হঠাৎ করে একটা কবিতা দিয়ে দিলে সেটা কিন্তু করা যাবে না, সমন্বয় থাকতে হবে। ক্লিয়ার? আর এখানে বাকিটা বলেছি, কবিতার লাইন, উদাহরণ। হ্যাঁ, উদাহরণ দিতে পারবে। উদাহরণের সঙ্গে সঙ্গে অন্য বিষয়বস্তু তুমি ইঙ্গিত করতে পারে। অর্থাৎ রচনায় আমাদের যদি কি ধরনের হয় রচনা, কোনো ব্যক্তি বিশেষ হলে তার সে কি করেছে উদাহরণ দিতে পারো। হ্যাঁ, সমস্ত কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। আর লাস্ট হচ্ছে এর গুরুত্ব, উদাহরণ দিতে পারবে, তাহলে ভালো একটা রচনা হবে। এখন আমি বলি যে রচনা কোন ধরনের আসতে পারে, আর তোমার টাইটেল, এই অনুচ্ছেদ কিভাবে আসতে পারে। অনুচ্ছেদগুলো সাধারণত তোমার এনভায়রনমেন্টের মধ্যে, অর্থাৎ ছোট ছোট জিনিস নিয়ে, তোমার পড়ার টেবিল। আচ্ছা, আমরা একটু দেখি কি কি। এখন আমি কিন্তু মুছলাম। হ্যাঁ, অনুচ্ছেদ মুছে দিলাম। এবং এগুলো তো জানো যে একাধিক হয়। তো এই ছোট ছোট বিষয়গুলো হচ্ছে অনুচ্ছেদের মাপকাঠি হয়। যেমন হতে পারে অনুচ্ছেদে কি কি হতে পারে, পড়ার টেবিল 1 নাম্বার হতে পারে। হ্যাঁ, পড়ার টেবিল হতে পারে। এরপর দেখো গোলাপ ফুল, দেখো ছোট ছোট জিনিস, গোলাপ ফুল, ঠিক আছে, হতে পারে। জাতীয় ফুল, অর্থাৎ জাতীয় ফুল, ঠিক আছে, হতে পারে। তারপরে পতাকা, বাংলাদেশের পতাকা। তারপরে কি হতে পারে, হতে পারে বই পড়া। তারপরে কি হতে পারে, বর্ষাকাল। দেখো ছোটখাটো জিনিস, বর্ষাকাল। তারপরে হতে পারে শীতের পিঠা।
যেমন তোমাদের বই আছে ফেরিওয়ালা, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বই আছে ফেরিওয়ালা। এই জাতীয় ফেরিওয়ালা কি আসলে সেটা স্টার্ট করে শেষ করতে হয়। তো এই জাতীয় তোমাদের নিজের শখ, ফুল বাগান, হবি, এই জাতীয় জিনিস গিয়ে কিন্তু একটা অনুচ্ছেদের মূল বিষয় হতে পারে। আর রচনা তো তোমরা জানো কোন ধরনের আত্মজীবনীমূলক হয়, প্রবন্ধ টাইপের হয়, ভ্যারাইটিস রচনা, সব দিকে অনেক ব্যাপক একটা বিষয়, প্রবন্ধ বা রচনা ব্যাপক একটা বিষয়। তো ঠিক আছে, আমরা এদিক থেকে এখন চলে যাব, আমরা পত্রে চলে যাব। তো আশা করি তোমাদের আস্তে আস্তে উপস্থিতি বাড়ছে। এখন আমি দেখতে পাচ্ছি 96 দেখতে পাচ্ছি, এটাই অবশ্য আরও দেখতে পাচ্ছি 98 দেখতে পাচ্ছি একটাই। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। কোনো প্রশ্ন আছে তোমাদের অনুচ্ছেদের বিষয়ে? আমি তোমাদের মোবাইলটা আমার আরেক জায়গায় চলছে, আমি হাতে নিয়েছি। এখানে বলছে আননেসেসারি কথা আসবে যারা। আচ্ছা আমি বুঝলাম না, নেম রোল স্যার আমাদের কয়টা রচনা আসবে? তোমাদের 3টে রচনা যদি দেওয়া থাকে তাহলে 2টো কমন পাবে, একটা বাইরের থেকে আসবে। আর অনুচ্ছেদে যদি 3টা দেওয়া থাকে 2টো কমন পাবে, একটা বাইরের থেকে আসবে। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ যেখানে 3টা সেখানে 2টো কমন পাবে, যেখানে 4টে সেখানেও 2টো কমন পাবে, যেখানে 2টা সেখানে একটা কমন পাবে, আর একটা বাইরে থেকে আসবে। ঠিক আছে, সুতরাং তোমরা চেষ্টা করো সবগুলো পড়ানোর জন্য, ওর মধ্যে আর সাজেশন করো না। ঠিক আছে, মানে সাজেশন তো করিয়ে দেওয়া আছে তোমাদের জন্য, সুবিধা করিয়ে দেওয়া আছে, শর্টকাট করে দেওয়া আছে, সুতরাং কমায় আন প্লিজ। আর আমি যে অতিরিক্ত যে জিনিসগুলো করাচ্ছি এগুলো খুব মনে করে রাখবে, কারণ এই জিনিসগুলো ধরো আমরা লকডাউন হয়ে গেলে, শেষ হয়ে গেলে তোমাদের ক্লাসে কিন্তু আর এইভাবে ঘন্টার পর ঘন্টা ক্লাস নিতে পারবো না। যদিও তোমরা উপরে ক্লাস উঠে যাবে, উপরে 8 উঠলে আমাকে পাবে। ওকে, নো কোশ্চেন স্যার, ভেরি গুড। এখন আমরা চলে যাই মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা জিনিস, যে জিনিসটা আমাদের প্রত্যেকের জন্য খুব কাজে লাগে, সেটা হচ্ছে ব্যক্তিগত চিঠি এবং আবেদনপত্র। তার আগে একটু বলে রাখি, ব্যক্তিগত চিঠি এখন আর আমরা লিখি না, তাই না? তো আমি কিন্তু লিখেছি, যেমন আমি যখন আমার গ্রাম থেকে আমি ঢাকায় এসেছি তখন বাবা মার কাছে লিখেছি, বন্ধুদের কাছে লিখেছি, বিদেশে লিখেছি, বিভিন্ন সময় লিখেছি। এবং আমার বয়সে যারা আছে, বিশেষ করে তোমার ধরো এখন থেকে যারা মোটামুটি 25 থেকে 30 বছর বয়স যারা, তারা কিন্তু এই চিঠিগুলো লিখেছে। মোবাইল আসার পর থেকেই মোটামুটি এই ব্যক্তিগত চিঠি লেখার প্রবণতা কমে গেছে। এখন ইমেইল করা হয়, মেসেজ করা হয়, টেক্সট করা হয়, অনেক কিছু ভ্যারাইটিস জিনিসপত্র এসছে। কিন্তু এটা তো আমার মৌলিক জিনিস, সুতরাং এটা মনে রাখতে হবে যে তোমরা মনে রাখবে যে তোমার আব্বুরা, তোমার চাচুরা, তোমার দাদুরা এইভাবেই তাদের মনের ভাব প্রকাশ করতেন। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু মনের ভাব প্রকাশ করতেন। তো একটা যোগ করি তোমাদের সাথে। তো যোগটা হচ্ছে সম্ভবত, আমি নট এক্স্যাক্টলি, তারপর আমি বলি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যখন বই লিখেছিলেন, একটা বই লিখেছিলেন, তো বইটা লিখেছিলেন খুব তারপর সেটা ছাপানো হয়ে যায়। তো ছাপানো হয়ে যাওয়ার পরে তো মজার ব্যাপার হচ্ছে, আমি তোমাদের কি বলে, তার প্রকাশক যে, অর্থাৎ এই বই যে প্রকাশনা করছে তার কাছে তিনি একটা চিঠি লিখেছিলেন। চিঠিটা কেমন জানো? ভালো করে খেয়াল করো। তার চিঠির মধ্যে শুধু ছিল, চিঠির মধ্যে ছিল এই, ঠিক আছে, জাস্ট চিঠিটা ছিল এই। তো দেখো মজার চিঠি কিন্তু, হ্যাঁ, বলছে হোয়াট, মানে জাস্ট হোয়াট একটা চিহ্ন। মজার জিনিস না? আমরা কিন্তু সবাই জানি হোয়াট চিহ্ন মানে কি। হ্যাঁ, আমরা আরো একটু সুন্দর করে দিই। উনি লিখেছিলেন জাস্ট এই, মানে ব্যাপারটা কি, ঠিক আছে, এই চিহ্নটা লিখেছিলেন। তো প্রকাশক তো চিঠিটা পড়ে, দেখো তখনকার মানুষ কত ট্যালেন্টেড ছিল। তা প্রকাশক বলছে যে এই লেখক এত সুন্দর একটা চিঠি আমার কাছে লিখলেন। উনি কিছুক্ষণ ভাবলেন, ভাবার পরে চিন্তা করলেন যে আমাকেও তো একটা সুন্দর কিছু লিখতে হবে, যাতে সেও মানে এই চিঠির উত্তর পেয়ে খুশি হয়। তো তোমরা বলো তো কি লিখতে পারে? কে কে পারো দেখি? এরকম একটা চিঠি তোমাদের কাছে আমি লিখলাম, বা একজন প্রকাশক, একজন লেখক লিখলো, লেখার পরে প্রকাশকের কাছে জানতে চাইলো যে এরকম একটা চিহ্ন দিয়ে, তোমরা কেউ কি জানো যে উত্তরটা
উত্তরটা কি হতে পারে? অনেকেই হা হা করে হেসেছো। আচ্ছা, হেসেছো ভালো কথা। আমি জানতে চাচ্ছি আসলে, দেখ তোমাদের আইকিউ দেখি তো। তোমাদের আইকিউ আমি দেখতে চাচ্ছি যে তোমরা আসলে কি উত্তর দিতে পারো, এর উত্তরে তোদের কি আসতে পারে বলো তো দেখি। আমি একটু ওয়েট করি। তোমরা অনেকেই নো স্যার নট ফানি, স্যার ইজ নট ফানি। আজ আমি ফানি করছি না, না কে বলছে আমি জানি না। আচ্ছা, কি আমি তোমাদের কিছু উত্তর চাচ্ছি, বলো না কে পারো। যে পারো তাকে আমি স্কুল খোলার পরে আসলেই তাকে আমি চকলেট খাওয়াবো, অনেকগুলো চকলেট খাওয়াবো। দেখি এই কে লিখছে এটা? মাহবুবা, মাহবুবা কামাল, ভেরি গুড, এক্সিলেন্ট। মাহবুবা কামালকে, আচ্ছা তোমার নামটা আমি নোট করে রাখলাম। ইনশাল্লাহ তোমাকে অনেক খাওয়াবো, ঠিক আছে? তুমি রাইট অ্যান্সার দিয়েছো, হ্যাঁ। তো এর উত্তরে প্রকাশক লিখেছিলেন, তুমি যেটা লিখেছো সেটাই। যা তুমি জেনেছো এর জন্য তোমার অসংখ্য ধন্যবাদ। আমি জানি না তুমি কিভাবে জেনেছো, তবে তোমার জানাটা ঠিক। প্রকাশকের উত্তর ছিল জাস্ট এই দিয়ে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন। হ্যাঁ, তাহলে কি হলো? এরকম নোট অফ ইন্টারোগেশন চিহ্ন। নোট অফ ইন্টারোগেশন চিহ্ন মানে এই যে এরা, এই জাস্ট দাগ দিয়ে, এটার নাম হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন। এটা হচ্ছে বিস্ময় সূচক। তখন বলে বিস্ময় সূচক এই জাস্ট চিহ্নটা দিল সবাই। তখন কিন্তু তাহলে অর্থ কি হলো? অর্থ হচ্ছে যে ও বলতে চেয়েছিল হ্যাঁ এখন অনেকেরই হয়েছে। আচ্ছা, সবার চকলেট, মোটামুটি সবাই চকলেট পাবে। ওরে বাবা, থ্যাংক ইউ। এ চকলেট অনেক টাকা খরচ হবে আমার। আচ্ছা, সমস্যা নাই, খোলার সাথে সাথে অন্তত আগের দিনেরটা দিতে পারবো কিনা জানি না, তবে ক্লাস 6 এর প্রত্যেকের আমি চকলেট খাওয়াবো। ওকে, তোমরা একে দেখতে পাচ্ছি সবাই উত্তর দিয়েছো, ভেরি গুড। আমি খুশি হয়েছি যে তোমরা এই জিনিসটা পেরেছো। তার মানে সহজ করে দিই, জানতে চেয়েছিলেন বইয়ের বিক্রি কেমন, তো প্রকাশক বলছে বিস্ময়কর, মানে অনেক বিক্রি হচ্ছে। তাহলে এই যে তখনকার মানুষরা, বিখ্যাত মানুষরা কিন্তু তাদের কথায় কথায় ফান করতেন, কথায় কথায় মজা করতেন। আমরা যেমন মজা করি, আমাদের চেয়েও তারা অনেক মজা করতেন। তো মনে রাখতে হবে যে আসলে এটাও কিন্তু একটা পার্ট। তুমি সারাদিন ঘ্যান করে পড়েই যাচ্ছ। আসলে এটাই তোমার পড়াটার চেয়ে তোমার বিরক্তিটা বেশি হবে। তাই মনে রাখতে হবে যে পড়ার সাথে সাথে তোমাকে একটু মজাও করতে হবে, পড়ার সাথে সাথে একটু বিনোদনও করতে হবে। তো ঠিক আছে, আমরা একটা নতুন জিনিস শিখলাম। এই নতুন জিনিসটা শেখার পরে আমি এখন অন্য জায়গায় চলে যাব। ভেরি গুড, যারা উত্তরগুলো দিচ্ছ তারাই কিন্তু, যারা উত্তরগুলো দিবে তাদের নামগুলো লিস্ট করে রাখবো, তাদের আমি চকলেট খাওয়াবো। ওকে, ঠিক আছে। এখন চলে আসো, আমরা মূল বক্তব্যে চলে যাই। আমরা এখন চলে আসবো ব্যক্তিগত চিঠিতে। তাহলে আমরা ব্যক্তিগত পত্রে চলে যাব। প্রথমে আমি এখানে লিখতাম ব্যক্তিগত। ওকে, ব্যক্তিগত চিঠি, পত্র বলতে হবে, ব্যক্তিগত পত্র। দেখো, ব্যক্তিগত পত্রে প্রথমেই যে অংশটা আমরা দিতে পারি, একটা অংশ আমি এখানে দিলাম। আমি সুন্দর করে একটা, সবাই হাতের কাছে সবাই থাকলে এটা এইভাবে বক্স করবা, তাহলে সব সময় মনে থাকবে। হ্যাঁ, এই ব্যক্তিগত পত্র আমাদের আসলে কি হলো, দুই ভাবে আসলো। দুই ভাবে কি কি? এক নাম্বার হচ্ছে পত্রগর্ভ। ঠিক আছে, এইদিকে লেখো, আমরা লিখলাম পত্র, আমি অনেক বড় করে লিখছি পত্রগর্ভ। সবাই লেখো পত্রগর্ভ। দুই নাম্বার দেখো, দুই নাম্বার দিলাম শিরোনাম। আমরা এইভাবে ছবি আঁকি, পত্রগর্ভ এবং দুই নাম্বার দিলাম শিরোনাম। তাহলে ব্যক্তিগত পত্র দুই ভাগে ভাগ করা যায়। তো আমরা এখানে লিখে দিই ব্যক্তিগত পত্র কে দুইটো অংশে ভাগ করা যায়। হ্যাঁ, আমরা এখানে বললাম দুটো অংশে ভাগ করা যাচ্ছে ব্যক্তিগত পত্র। একটার নাম পত্রগর্ভ আর একটার নাম হচ্ছে শিরোনাম। ওকে, আমরা শিরোনামটা প্রথম দেখি। শিরোনাম লিখতে গেলে দেখো, শিরোনামের দুটো অংশ। ঠিক আছে, এই শিরোনামের ছোট করে দুটো অংশ লিখে দিই। এখানে আমি আর দুটো ছবি আঁকলাম। ঠিক আছে, এই হচ্ছে শিরোনামের দুটো অংশ। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা একটু দেখো তো।
একটু বেশি ডান দিকে চেপে গেছি। শিরোনামে দুটো অংশ দিলাম। হ্যাঁ, একটা অংশের নাম হচ্ছে প্রেরক, অর্থাৎ এখানে দেখো প্রেরক, প্রেরকের ঠিকানা। আরেকটা নাম হচ্ছে প্রাপকের ঠিকানা। দেখো প্রেরক এবং প্রাপক, তাহলে কি হলো, এখান থেকে অংশটা একটা প্রেরক একটা প্রাপক, এটার অংশ কয়টা, এটাও দুটো। ওকে, এখন প্রেরক এবং প্রাপক যখন দিলাম, দেখো সবাই, হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ। এখন দেখো প্রেরক এবং প্রাপকের মাপটা কেমন হবে, মাপটা একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো মাপটা খুব ভাইটাল। এখানে মাপটা যখন দিবে তখন অবশ্যই আমি যেভাবে করছি এইভাবে, একদম এইভাবে করবে। হ্যাঁ, দেখা যাচ্ছে একটু ভালো ভাইরা, এই লেখাটা মনে একটু কম দেখা যায়। আচ্ছা, অন্য কালিতে লিখি, কালো কালিতে লিখি বা নীল কালিতে লিখি। এখানে দেখো এই অংশটা, এই যে খাম, অর্থাৎ এটার নাম কিন্তু শিরোনাম। ওকে, এটার নাম শিরোনাম। একটু উপরে উঠে গেছে, এটা সবাই স্কেল দিয়ে করবে। হ্যাঁ, স্কেল দিয়ে করার পরে দেখে এই দিকে তোমরা যে অংশটা দেখবে, এই দিকে থাকবে 3.5 ইঞ্চি। হ্যাঁ, 3.5 ইঞ্চি। আর এই নিচের দিকে থাকবে, বা এটা থাকবে 5.5 ইঞ্চি। ঠিক আছে। আর এই জায়গায় যে বক্সটা, যে আমাদের এটাকে বলা হয় স্ট্যাম্প, এটা হবে 1 ইঞ্চি, চারিদিকে 1 ইঞ্চি হবে। এবং এর মধ্যে তোমরা ডাক টিকেটও লিখতে পারো, স্ট্যাম্পও লিখতে পারো, দুটোই রাইট। যেহেতু বাংলাদেশ সরকার দিয়েছে, এটা দুটোই লিখতে পারো। আমরা ছোট করে নিলাম স্ট্যাম্প। ওকে, স্ট্যাম্প লিখলাম, তোমরা স্পষ্ট করে দেখো, ওর মধ্যে হবে স্ট্যাম্প, STAMP। কেউ যদি ডাক টিকেট লেখো তাহলে সমস্যা নাই। এখন লেখার পরে কি হবে, এইদিকে তোমরা সম্ভবত কারণেই একটু সুন্দর করার জন্য এই এরকম দিবে। দেওয়ার পরে এইদিকে দিবে প্রাপক, প্রাপক তোমার নাম, মানে তার নাম যার কাছে। আর এদিকে দিবে প্রেরক, প্রেরক তুমি কি করলে, তুমি তোমার নাম। ঠিক আছে, তাহলে কি হলো, এইটার নাম হচ্ছে, এই টোটালটার নাম হচ্ছে শিরোনাম। মাথায় রাখবে। তাহলে শিরোনাম কোনটা, শিরোনাম কিন্তু এটা। শিরোনামের দুটো অংশ দেখো, আমি দিয়েছি শিরোনামের দুটো অংশ, একটা হচ্ছে প্রাপকের নাম এটা, আর হচ্ছে প্রেরকের নাম, এটা হচ্ছে। তাহলে কি হলো, শিরোনাম গেল। ওকে, এখন চলে আসো পত্রগর্ভে কি কি থাকে। পত্রগর্ভে সাধারণত 1 নাম্বার, দেখো এর পরের যে অংশটা হবে 1 নাম্বার হচ্ছে, খুব ভালো করে খেয়াল করবে, প্রথমেই থাকবে, আমরা একটু বক্স করি এই পর্যন্ত, এটা। তাহলে এটা যদি 1 নাম্বার হয়, এটা হলো 2 নাম্বার। 2 নাম্বারে কি থাকবে দেখো, 2 নাম্বারে থাকবে, ভালো করে দেখো, প্রেরকের, প্রেরকের সংক্ষিপ্ত ঠিকানা, সংক্ষিপ্ত ঠিকানা, ঠিকানা ও তারিখ, এই দুটো থাকতেই হবে। হ্যাঁ, আমরা পেলাম কি পত্রগর্ভের 1 নম্বরে, তাহলে এটা দিলাম, আমরা এটার নাম দিলাম হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, এই যে বক্সটা, এই বক্সটা হচ্ছে 1 নাম্বার দিলাম, 1 নাম্বার বক্স। এর পরের যে অংশটা চলে আসো, এর পরের যে অংশটা এই বক্সে চলে আসো, আর একটা বক্স। এখানে কি হবে দেখো, এই জায়গায় হবে, এখানে দেখো বয়স বা সম্পর্ক অনুসারে, বয়স বা সম্পর্ক অনুসারে সম্ভাষণ। ওকে,
সম্ভাষণ শব্দটা বুঝতে পেরেছো তো? আমি অবশ্য দেখছি তোমাদের ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবই ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটা আমি দেখি। হ্যাঁ, আরেকটা ফোনে আমি দেখছি সবই ঠিক আছে, লিখে নাও। আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে আছে প্রেরকের সংক্ষিপ্ত ঠিকানা ও তারিখ। আর দ্বিতীয় অংশে যেটা আমি লিখেছি সেটা লিখবে বয়স ও সম্পর্ক অনুসারে। কি এখানে লিখলাম ভালো করে দেখো, এখানে হচ্ছে বয়স আর সম্পর্ক অনুসারে সম্ভাষণ। তাহলে এটা কত নম্বর হবে? 2 নাম্বার। তাহলে আমি এখানে 2 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বার দেখো, 3 নাম্বার একটা এরপরে চলে আসো 3 নাম্বার। 3 নাম্বার আমরা কি দিব? এই যে 3 নাম্বার। 3 নাম্বারটা দেখো, এখন 3 নাম্বার আগে আমি একটু দিয়ে দিই, একটুখানি তোমাদের এক্সট্রা কিছু দিতে হবে এই জায়গায়, এটা পরেই দেখো। এই 3 নাম্বার বয়সের সম্পর্ক অনুসারে কি কি হবে? বয়সের সম্পর্ক অনুসারে তোমরা এখানে এই রকম একটা দাগ দিয়ে ফেলো, ঠিক আছে? দাগ দিয়ে ফেলে এখানে লেখো 1 নাম্বার। যদি কি হয়, বড় হলে, যদি বড় হয়, উনি বয়সে যদি বড় হয়, বড় হলে কি হবে? 2 নাম্বার দেখো, ছোট হলে, ছোট হলে কি হবে? 3 নাম্বার দেখো, সমবয়সী হলে, সমবয়সী বা বন্ধু হলে কি হবে? ঠিক আছে, লাল কালি দিয়ে একটাই শব্দ শিখো, বেশি শব্দ শিখলে ঝামেলা লাগবে। তাহলে তুমি লিখো বড় হলে লিখবে, বড় হলে লিখলে কি লিখবে? এখানে লিখবে শ্রদ্ধেয়, দয় ধয়েকের অন্তস্থ। হ্যাঁ, জাস্ট এইটুকু লিখবে, আর কিছু লেখার দরকার নেই। আর ছোট হলে লিখবে স্নেহের, ছোট হলে কি লিখবে? স্নেহের। আর সমবয়সী হলে লিখবে জাস্ট লিখবে প্রিয়, আর কিছু লেখার দরকার নেই। প্রিয় বয়সু, প্রিয় বন্ধু, অমুক তমক যা লিখবা লিখবা। কিন্তু আমরা যেভাবে লিখেছি বয়স হলে এই 3 রকম করে দিলাম। হ্যাঁ, কারণ সাধারণত চিঠিগুলোতে এই 3 রকমই থাকে। বয়সের ঝামেলা অনুসারে কি কি হয়? একটা ছোট হলে কি হয়, একটা বড় হলে কি হয়, আর একটা সমবয়স্ক হলে কি হয়। এই 3টে অংশ থাকে। তাহলে আমরা 3টে অংশ কি করলাম? এটা কিন্তু এর অংশ, ঠিক আছে? চলে আসো, তাহলে এখানে 2 নাম্বার গেল। 2 নাম্বারের পরে এখন চলে আসো, আমরা আরেকটা নাম্বার দিব, সেটা হচ্ছে 3 নাম্বার। 3 নম্বরে এরকম একটা বক্স এঁকে ফেলো। তিন নম্বরটা একটা বক্স আমরা ছোট্ট করে রাখি। এখানে দেখো 3 নম্বর কি হবে দেখো, মূল বিষয় কুশল বিনিময়। হ্যাঁ, অর্থাৎ এখানে এইটাই হচ্ছে তোমার পত্রগল্প। তাহলে আমরা কি বললাম? মূল বিষয়, মূল বিষয়, দ্যাট ইজ প্রথমেই কিন্তু কুশল বিনিময় থাকতে হয়। প্রথম যে অংশটা থাকবে সেই অংশটা কিন্তু কুশল বিনিময়, এটা ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, এটা না হলে হবে না। কুশল বিনিময়, এটা খুব দরকার। কুশল বিনিময় মানে আপনি কেমন আছেন ইত্যাদি ইত্যাদি। এরপরে যে অংশটা, এটা একটা প্যারা হবে তা নয়, এটা এটা অনুচ্ছেদ। এটা এটা অনুচ্ছেদ মতো, কিন্তু 2টো প্যারা লিখতে পারবে, ঠিক আছে? এক বা একাধিক প্যারা করো, তাতে কোনো সমস্যা নাই। তাহলে আমরা কুশল বিনিময়ের পরে লাস্ট চলে যাব সমাপ্তি, একদম শেষে। এখন চলে আসো, আমরা সমাপ্তি টেনে দিই। তারপরে আমরা একটা চিঠি লিখবো ছোট্ট করে। হ্যাঁ, এটা সমাপ্তি কি হবে? সমাপ্তি সূচক, অর্থাৎ সমাপ্তি সূচক বক্তব্য। সমাপ্তি বক্তব্য সূচক বক্তব্য সেটা কি হয়? সেটা সাধারণত হয় ইতি। ইতি আপনার স্নেহের অথবা ইত্যাদি ইত্যাদি যা লেখো, সাধারণত ইতিটা হবেই। হ্যাঁ, ইতি দিয়ে কমা দিয়ে আপনার অঙ্গ, এই হচ্ছে আমাদের একটা চিঠির অংশ। তাহলে কয়টা পত্র করবে? 1 2, এটাকে তোমরা 3 নাম্বার দাও, এটাকে 4 নাম্বার দাও। তাহলে একটা পূর্ণাঙ্গ চিঠির 6টা অংশ। 6টা অংশ কি? 1 নাম্বার অংশ হচ্ছে, প্রথমত 2 ভাগে ভাগ করা যায়, একটা পত্রগর্ভ, একটা শিরোনাম। দ্বিতীয়ত তোমার পত্রগর্ভের 4টি অংশ। তাহলে কি আমরা সামনে যাই, আমরা কি করলাম? ব্যক্তিগত চিঠি আসলে মূল ফরম্যাটটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় পত্রগর্ভ, একটাকে বলা হয় শিরোনাম।
তো পত্রগর্ভে 4টি অংশ দিয়েছি আর শিরোনামে দিয়েছি 2টো অংশ। তো এই শিরোনামে 2টো অংশ আগে বলে দিই, কারণ সংক্ষিপ্ত। শিরোনামে 2টো অংশ, প্রেরক এবং প্রাপক। আমরা অনেকেই ভুল করে যে জিনিসটা করে ফেলি, এই জিনিসটাই কখনো করা যাবে না। ভুল করে কি করি আমরা, প্রেরক ডান দিকে দিয়ে ফেলি এবং প্রাপক বাম দিকে দিয়ে দিলে কিন্তু ওই জায়গায় একটা নাম্বার থাকে, এই নাম্বারটা তুমি পাবে না। সুতরাং কেয়ারফুল। প্রেরক মানে যিনি পাঠাবেন, আর প্রাপক মানে তুমি যার কাছে পাঠাচ্ছ। তাহলে যার কাছে পাঠাচ্ছ সেটা হচ্ছে রাইট সাইডে, এবং এটা কিন্তু অপরিহার্য। প্রাপক অপরিহার্য, অর্থাৎ শিরোনামের কোন অংশটা অপরিহার্য? শিরোনামে প্রাপকের ঠিকানা মানে প্রাপক নামটা অপরিহার্য, অপরিহার্য, অপরিহার্য দিতেই হবে। এটা না দিলে কিন্তু তোমার চিঠিটা পৌঁছাবে না ঠিক মতো। সুতরাং তোমার এই যে আমরা প্রাপক বলছি, প্রাপকটা অপরিহার্য, এই জিনিসটা খেয়াল করবে। ওকে, প্রাপক গেল। তারপরে আমি বলছি 2টো অংশ এখানে দিয়ে দিয়েছে একটা খামের একটা নির্দিষ্ট মাপ আছে। তো খেয়াল করবে এই মাপটা যেন আমরা তোমার খামে লিখে ফেলো না। আমি কিন্তু এখানে 3.5 ইঞ্চি 5.5 ইঞ্চি, অর্থাৎ এটা 5.5, এটা 3.5, এটা আবার কেউ লিখে দিও না কেউ, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি দিয়েছি। সুতরাং এই মাপটা দিবে। দেখবে স্কেলটা, একটা স্কেল 6 ইঞ্চি হয়, ছোট হলে 6 ইঞ্চি, বড় হলে 12 ইঞ্চি। তাহলে তোমার খুব সুবিধা হবে। 6 ইঞ্চিটা হাফ ইঞ্চি বাদ দিয়ে দিবে, আর এদিকে 3.5 ইঞ্চি রাখবে। রাখার পর একটা বক্স করবে প্রথম, এবং বক্স করার সময় অনেকেই দেখেছি নিচের অংশটা দেয় না, নিচের অংশটা মুছে দেয়, জাস্ট উপরে। না, হবে না, তাহলে চিঠিটা পড়ে যায়, আর পড়ে গেলে তো আর পৌঁছাবে না। আর তারপরে আরো কি ভুল করি আমরা, অনেক সময় ভুল করি হচ্ছে প্রেরক দিয়ে দিই। এখানে প্রেরক তুমি না দিলে হয়তো চিঠি পৌঁছাবে, কিন্তু প্রাপক দিতেই হবে, এটা অপরিহার্য এটা। হ্যাঁ, আর তাহলে আমাদের এই 2টো অংশ শেষ। আমরা বাম দিকে চলে আসি। বাম দিকে যে পত্রগর্ভ বলি, এই পত্রগর্ভটা আমাদের ভাইটাল, এই জন্য বলছি পত্রগর্ভটা কি কি প্রয়োজনে লাগে। পত্রগর্ভের 4টি অংশ পারস্পরিক সম্পর্কযুক্ত, একটা থেকে একটা কোনো অংশ কম নাই। অর্থাৎ তুমি ইচ্ছে করলে একটা, বিকজ দ্য পারসন হু টেক্স দ্য ফটো অফ প্লেস নেভার গন টু এরিয়া 51 বিকজ ইটস অ্যান রেস্ট্রিক্টেড এরিয়া। আচ্ছা, তোমরা কি তোমাদের নিজস্ব বিষয় নিয়ে গল্প করছো? করো না বাবা, তোমরা এটা বোঝার চেষ্টা করো। কারণ তোমরা জানো যে তোমাদের শব্দ হয় বলে আমি ফ্যান বন্ধ রেখেছি। সুতরাং তোমরা যদি নিজেরা গল্প করো তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। হ্যাঁ, নিজেদের মধ্যে গল্পটা করবে না, তোমরা এটা বুঝে নেওয়ার চেষ্টা করো। কারণ সামনে তোমাদের পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করতে হবে। আমি চাই তোমরা 30-এর মধ্যে 30ই পাবো, এবং আমার বিশ্বাস এই ক্লাসগুলো যারা করছো তারা কিন্তু এই সমস্ত জায়গায় ফুল মার্কসই পাবে। সুতরাং বাবা প্লিজ তোমরা গসিপ করো না, তোমরা একে অন্যের সাথে মানে কথা বলাবলি করো না। তোমরা আমার কাছে কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো। ওকে, তো এরপরে চলে যাও। এরপরে আমরা যে অংশটা আমরা শেয়ার করবো সেটা হচ্ছে, আশা করি লিখে নিয়েছো। এখন যদি লিখে নিয়ে থাকো তাহলে আমরা চলে যাবো। বুঝতে পেরেছো? তাহলে প্রেরক সংক্ষিপ্ত ঠিকানা এই অনুসারে আমরা এখানে বলেছি। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে লাস্টের যে অংশটা, এই লাস্টের অংশটা কিন্তু ভাইস ভার্সা। এই যে ইতি যে সম্ভাষণ সূচক শব্দ থাকবে, এটা হবে ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে কি? এখানে যদি তুমি বড় হয়ে, অর্থাৎ তুমি যদি বড়র কাছে লেখো তাহলে শেষে হয়ে যাবে ছোট, আর যদি তুমি ছোট কারোর কাছে লেখো তাহলে নিচেই হয়ে যাবে বড়। ধরো উপরে লিখলে শ্রদ্ধেয় বাবা, তাহলে নিচেই হবে তোমার স্নেহের অমুক। আর যদি লেখো তুমি ছোটর কাছে, ছোট ভাইয়ের কাছে, তাহলে উপরে কি লিখবে? স্নেহের করিম, তাহলে নিচে লিখবে তোমার শ্রদ্ধেয় বাবা, শ্রদ্ধেয় ভাই। এখন এই জন্য এটা বললাম ভাইস ভার্সা। আর সমবয়স্ক হলে সমবয়সের ক্ষেত্রে আসলে কোনো সমস্যা নেই, ইতি তোমার অমুক, এই জাতীয়। তো একটা কথা আমি তোমাদের বলে রাখি, যেহেতু এটা একটা লেটার, এটা যেহেতু তোমার পরীক্ষার জন্য, তাই সাধারণভাবে তোমরা যে জিনিসটা ব্যবহার করবে না এই জিনিসটা আমি একটু লিখে দিই। হ্যাঁ, তাহলে কোন কোন জিনিস ভাষার মধ্যে ব্যবহার করবে না, তো আমি এখন লিখে দিব। লিখে দেওয়ার পরে ভাষার মধ্যে কোন জিনিস ব্যবহার করবে না সেই জিনিসটা আমি ডান দিকে মুছে লিখে দিচ্ছি। আশা করি তোমার অনেকক্ষণ ছিল, তোমরা এই জিনিসটা তুলে নিয়েছো। হ্যাঁ, তো এখন দেখো কোন জিনিসটা চিঠির মধ্যে, চিঠির ভাষা, ভাষা কেমন হবে এখানে দেখো। ভাষাটা খুব ইম্পর্টেন্ট। ভাষা কেমন হবে? চিঠির ভাষা, চিঠির ভাষা হবে
অর্থাৎ আরো সুন্দর করে লিখে চিঠির ভাষা। চিঠির ভাষা কেমন হবে এটা একটু খেয়াল করবে। তোমরা সাধারণত অনেক বন্ধুর ক্ষেত্রে লিখতে গেলে তোমরা পার্সনের ক্ষেত্রে তুচ্ছার্থ ব্যবহার করো। তাহলে 1 নাম্বার তুচ্ছার্থ। তুচ্ছার্থ সর্বনাম, সর্বনাম ব্যবহার করবে না, ব্যবহৃত হবে না, ব্যবহৃত হবে না। সেগুলো কেমন? যেমন তুই, খুব ইম্পর্টেন্ট জিনিস, তুই। আমরা কি দিই? তুই, এই শব্দটা ব্যবহার করবে না। আর তুই এর শেষে আমরা অনেকগুলো ক্রিয়া ব্যবহার করি। তুই করিস, তুই বলিস, তারপরে তুই ধরিস। ঠিক আছে, এই জাতীয় ব্যবহার করবে না, খুব খেয়াল করবে এই কয়টা শব্দ। আরেকটা হচ্ছে তোমার চিঠির ভাষা কিন্তু যে কোনো ভাষা হতে পারে। তো চিঠির উপরে অ্যাড্রেসটা সাধারণত ইন্টারন্যাশনাল হলে, অর্থাৎ দেশের বাইরে কাউর পাঠাতে হলে কিন্তু তাহলে সেটা কি ইংরেজিতে লিখতে হবে। এটা মানে আগে তোমাদের বলেছিলাম, সুতরাং এই দিকটি খেয়াল করবে। যদি কোনো বিদেশে চিঠি পাঠাতে হয় তাহলে উপরে বাই এয়ার মেইল লিখে তাকে পাঠাতে হয় এবং চিঠির উপরে যে শিরোনাম সেটা সম্পূর্ণ ইংরেজিতে হয়। তো এই জাতীয় অর্থাৎ এই তুচ্ছার্থ পদ ব্যবহার করবে না এবং যথাসম্ভব তোমরা স্বাভাবিক শব্দ ব্যবহার করবে। ওকে, চলে গেল। এখন আমরা এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পরে তোমাদের সময় কি শেষের দিকে? তো আমি একটু একটা উদাহরণ দিয়ে দিই। উদাহরণটা হচ্ছে খুব সংক্ষিপ্তভাবে, এতক্ষণ তো মূল বক্তব্য শেখালাম, একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই তাহলে তোমাদের মনে থাকবে। আমরা ধরো কার কাছে, একটা বন্ধুর কাছে লিখছি, তাহলে সেক্ষেত্রে তুমি প্রথমে কি লিখবে? ধরো ঢাকা থেকে, হ্যাঁ, দেখো ঢাকা, ঢাকা। তারপরে তুমি তারিখ দিয়ে দাও, আজকের তারিখ দাও 12 জুন 2020 খ্রিস্টাব্দ। এই জায়গায় কি দিলাম? এই জায়গায় কোন কোন জায়গায় খেয়াল রাখবা? একটা রানিং ডেট দিবা। এই ডেটটা হচ্ছে সবসময় যে তারিখে তুমি চিঠি লিখবে সেই তারিখের ডেটটা দিবে, তাহলে খুব ভালো হয়। এবং দেওয়ার পরে এই জায়গায় একটা গ্যাপ, ঠিক আছে? এই জায়গায় কি হবে? একটা গ্যাপ যাবে। আমরা এখানে বলে দিই একটা গ্যাপ হবে, হ্যাঁ, এই গ্যাপটা থাকতেই হবে। এরপরে গ্যাপের পরে যে অংশ লিখবে সেটা ধরো তুমি বন্ধুর কাছে লিখছো, এখানে লেখো প্রিয়। আমি বললাম বন্ধুর কাছে লিখছো প্রিয়, কমা দিয়ে দাও। কমা দেওয়ার পরে একটা নাম, প্রিয় দিতে পারো, একটা নামও দিতে পারো। প্রিয় আমি এখানে দিয়েছি ধরো সাকিব, ঠিক আছে, প্রিয় সাকিব দিয়ে দিলাম, কমা দিয়ে দাও। তারপর তুমি লিখলে, প্রথমে লিখবে আমার, খুব সংক্ষিপ্ত লিখলাম, এটা পত্রকর্ম, শুভেচ্ছা নিও, আশা করি কি ভালো আছো, ভালো আছো। তারপরে আমি সংক্ষিপ্ত লিখছি, আমি এই গ্রীষ্মে ছুটিতে গ্রামে বেড়াতে যাব, গ্রামে পরিবেশ অনেক নির্মল, তাছাড়া এখন আম কাঁঠালের সময়, গাছ থেকে নিজেরা আম কাঁঠাল পারবো, অনেক মজা
হবে। তারপরে আরেকটা কারে লেখো, তুমি যদি আমাদের সাথে যেতে চাও তাহলে 2-1 দিনের মধ্যে জানাবে। ঠিক আছে, তারপর কি, তারপর লেখো চাচা চাচিকে সালাম দিবে। ঠিক আছে, আর কিছু নাই। ইতি ইতি তোমারই বন্ধু কি দিবে, নাম দিয়ে দাও, রহিম দিয়ে দাও। দেখো সংক্ষিপ্ত সহকারে আমরা একটা লিখে ফেললাম। তো এখান থেকে কি কি অংশ, এই জায়গায় একটা গ্যাপ হবে, হ্যাঁ এখানে একটা গ্যাপ হবে, এই যে এখানে একটা প্যারা হবে, একটু গ্যাপ দিন, এখানে একটা গ্যাপ হবে, ইতির পরে একটা গ্যাপ হবে। ঠিক আছে, এই পর্যন্ত গ্যাপ হবে। এরপরে লেখা হয়ে গেলে তোমরা কি করবে, উপরে যে শিরোনামটা আছে, যে খামটা আছে, সেই খামটা সুন্দর করে আঁকাবে। ঠিক আছে, তাহলে খামটা আঁকালেই তোমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে এই যে খাম, তারপরে এখানে একটা সুন্দর করে খাম আঁকো। ওকে, খাম কি হবে, ডান দিকে প্রাপক, এখানে প্রেরক, ওকে, এখানে স্ট্যাম্প, এর একটা মাপ হবে, দেওয়ার পরে এই চিঠিটা সুন্দর করে লিখবে। তো এখন আমি তোমাদের একটা প্রশ্ন করব, একটা প্রশ্ন করি, তোমাদের শেষ করে দিব। তোমরা প্রশ্নটা, আচ্ছা দুটো প্রশ্নটা উত্তর দিব, আশা করি লিখে নিয়েছো। হ্যাঁ, ওকে, আমি মুছে দিলাম। 1 নম্বর দেখো, প্রশ্ন প্রশ্ন 1 লেখো, শিরোনামের কয়টি অংশ, কয়টি অংশ, করো তোমরা, করো। 1, দেখি কে কে করো। শিরোনামের অংশ কয়টি, আমি কিন্তু এর মধ্যে শিখিয়েছি। হ্যাঁ, প্যারা দিতে পারবো, চিঠিতে প্যারা দিতে পারবে, কোনো সমস্যা নাই। এই প্রশ্নের উত্তরটা দাও, শিরোনামের কয়টি অংশ, কে কে পারো? উত্তর আসছে না কেন? শিরোনামের কয়টি অংশ আমি দেখতে চাচ্ছি, কে কে পারো, নাকি মনে নাই? শিরোনামের কয়টি অংশ, তাড়াতাড়ি করে ফেলো। 2টি 2টি 2টি, ভেরি গুড, বাহ। এই 4টি কে লিখছে? এই মা, তুমি মনে হয় তুমি 4টে লিখেছো মা, তুমি 4টে না 2টো লিখবে। শিরোনাম ভালো করে দেখো, শিরোনামের কয়টি অংশ, আমরা শিরোনামের কয়টি অংশ দিয়েছি। 2 নম্বর প্রশ্ন দেখো, যেটা খুব প্রয়োজন। 2 নম্বর প্রশ্ন দেখো, শিরোনামের কোন অংশ বাধ্যতামূলক, ঠিক আছে। 2 নাম্বার, এটা কে কে পারে দেখি, শিরোনামের কোন অংশ বাধ্যতামূলক, দিতেই হবে, এটা করো। 3 নাম্বার দেখো, 3 নাম্বারটা দেখো, দেখি 3 নাম্বার করো কিনা। প্রাপক চিঠির নাই, খামের কোন দিকে লিখতে হয়, ওকে। 3টা, দেখি কে কে দিয়েছো উত্তর 2টো দিয়েছো। হ্যাঁ, 2টো যারা দিয়েছো রাইট অ্যান্সার, 2টো যারা দিয়েছো রাইট অ্যান্সার, ভেরি গুড। এরপরে দিয়েছো প্রাপক, ভেরি গুড। শিরোনামের কোন অংশ বাধ্যতামূলক, প্রাপক, ভেরি গুড। যারা অ্যান্সার দিয়েছো ভেরি গুড, প্রাপক রাইট অ্যান্সার, ওকে, রাইট অ্যান্সার। 3 নাম্বারটা দেখো, রাইট সাইড, গুড।
এরপরে যারা অ্যান্সার দিয়েছো যে প্রাপক, আমি বলেছি প্রাপক চিঠির কোন অংশে লিখতে হয়, তোমরা অনেকেই দিচ্ছ রাইট সাইড, ওকে। কিন্তু মজার ব্যাপার, যারা উত্তর দিচ্ছে তারাই উত্তর দিচ্ছে, যারা উত্তর দিচ্ছে তারাই কেবল দিচ্ছে, আর যারা দিচ্ছে না তারা বসে আছে কিন্তু, ওকে। সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করো। 3 নাম্বার, প্রাপক চিঠি খামের কোন দিকে লিখতে হয়, ওকে। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি একটু লিখে দিই। হ্যাঁ, তোমাদের উত্তরগুলো হয়েছে, শিরোনামের অংশ 2টি, ওকে। তাহলে 1 নাম্বার উত্তর, আমরা 1 নাম্বারের উত্তর লিখলাম 2টি, ওকে। 2 নাম্বার উত্তর লিখলাম বাধ্যতামূলক, প্রাপক, প্রাপকে অর্থাৎ প্রাপক বাধ্যতামূলক। 3 নম্বরের উত্তর হচ্ছে ডান দিকে, ডান দিকে লিখতে হয়, ঠিক আছে। তাহলে ডান দিকে লিখিত হয়, তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর অনেকেই পেয়েছো, অনেকেই পারো নাই, ম্যাক্সিমাম পেয়েছো, হ্যাঁ ম্যাক্সিমাম পেয়েছো। আচ্ছা, আর প্রশ্ন দিব না। তো আশা করি তোমরা এই এই 3টে প্রশ্ন নতুন শিখলা। এই 3টে প্রশ্ন আমরা অনেকেই জানতাম না। তো এই আচ্ছা, লাস্ট মনে আছে কিনা দেখি, লাস্ট এটা একটা প্রশ্ন, না এর সময় চলে গেছে তোমাদের। আচ্ছা, আমি কথা দিয়েছিলাম যে তোমাদের আবেদনপত্রটাও শেখাবো, তো দুঃখিত, তোমাদের আসলে 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আমি আর আজকে তোমাদের ডিস্টার্ব করবো না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের উপস্থিতি সন্তোষজনক, ভেরি গুড, অনেক উপস্থিত ছিল, আমি অত্যন্ত খুশি। ক্লাসগুলো করবে, এবং ক্লাসগুলো কেন করবে তোমরা নিজেরাও জানো যে আমাদের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখনকার সামনে পরীক্ষা, সুতরাং ভালো করে ক্লাসগুলো করো, তাহলে তোমাদের কাজে দিবে। আর সবাই সাবধানে থাকবে, আর আমার জন্য দোয়া করবে, তোমরা নিজেরাও ভালো থাকবে। আর কোনো পরামর্শ, তোমাদের কোনো কিছু, কোন অংশ তোমাদের অসুবিধা আছে আমাকে এখন লিখে দাও, ওই অংশ অনুযায়ী আমি ওইভাবে ক্লাস নেওয়াবো, তোমাদের টিচার দেবে অথবা আমি। কোন অংশে, কোন জায়গায় তোমাদের প্রবলেম আছে সেইটুকু আমার একটু লিখে দাও, 1 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি লিখে দাও কার কোন জায়গায় সমস্যা আছে। বাই স্যার, বাই। ফ্যানগুলো দে।